হাই ফ্রেন্ডস, হ্যালো ফ্রেন্ডস, সবাইকে স্বাগত এক্সাম প্রিপারেশন বেঙ্গলিতে। আমরা ডাব্লিউবিসিএস প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের যে নতুন একটা সিরিজ চালু করেছি এবং ইন্ডিয়ান ইকোনমি দিয়ে আমরা শুরু করেছি। তো ইন্ডিয়ান ইকোনমির ব্যাংকিং সিস্টেমের কালকে কিন্তু একটা ক্লাস হয়ে গেছে। তো আজকে আমাদের কিন্তু পার্ট 2 ব্যাংকিং সিস্টেমের। তো এই প্রশ্নগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষায় বারবার এসছে। যারা ডাব্লিউবিপির জন্য খাটছো কিংবা যারা এসএসসির জন্য পড়ছো তারাও কিন্তু এই ক্লাসটি দেখতে পারো এবং ডাব্লিউবিপিএসসির জন্যই এই ক্লাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো শুরু করছি আজকের প্রথম কোশ্চেন। দেখো কি বলছে, দ্য ক্রেডিট কোঅপারেটিভ ইনস্টিটিউশন অ্যাট দ্য ভিলেজ লেভেল ইজ কল্ড। অর্থাৎ ক্রেডিট কোঅপারেটিভ ইনস্টিটিউশন যেগুলো আছে ভিলেজ লেভেলে সেগুলোকে কি বলা হয়? প্রাইমারি এগ্রিকালচার ক্রেডিট সোসাইটি, রুরাল এগ্রিকালচার ক্রেডিট সোসাইটি, নাকি এগ্রিকালচার লোন সোসাইটি, নাকি রুরাল ব্যাংক। অর্থাৎ ক্রেডিট কোঅপারেটিভ অর্থাৎ কী বলছে, যেসব ব্যাঙ্কগুলো কোঅপারেটিভ ব্যাঙ্কগুলো লোন প্রদান করে ভিলেজে, মূলত গ্রামে, সেগুলোকে কি বলা হয়? সেগুলোকে বলা হয়ে থাকে মূলত প্রাইমারি এগ্রিকালচার ক্রেডিট সোসাইটি। কিন্তু গ্রামের যে কোঅপারেটিভ আছে অবশ্যই তারা কিন্তু গ্রামে যারা থাকো তারা অবশ্যই জেনে থাকবে যে প্রাইমারি এগ্রিকালচার কেন বলা হয়। তারা কিন্তু মূলত এগ্রিকালচারের ভিত্তিতেই বা চাষের ক্ষেত্রেই তারা লোন প্রদান করে থাকে। পরবর্তী কোশ্চেন বলছে ইন্ডাস্ট্রিয়াল ক্রেডিট ইজ অ্যাভেলেবল ফ্রম। অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল ক্রেডিট আমরা এখানে কোথা থেকে পেতে পারি? তো ইন্ডাস্ট্রিয়াল ক্রেডিট আমরা কিন্তু এখান থেকে সবগুলো থেকেই পেতে পারি। আইডিবিআই, আইএফসিআই, এসএফএস সবগুলো থেকে আমরা পেতে পারি। তো সঠিক অ্যান্সার এখান থেকে হয়ে যাবে অল অফ দ্য অ্যাবাভ। অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল ক্রেডিট বলতে বোঝায় যে কোনো ইন্ডাস্ট্রি শুরু করার আগে আমরা যে ধরনের লোন পাই সেগুলো আমরা কি থেকে পেতে পারি। পরবর্তী কোশ্চেন, হাউ মেনি প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক ওয়ার ন্যাশনালাইজড ইন 1969। অর্থাৎ সরি, 1969 সালে কতগুলি প্রাইভেট ব্যাংকে প্রাইভেট কমার্শিয়াল ব্যাংকে ন্যাশনালাইজড করা হয়? কালকেও কিন্তু এই কোশ্চেনটা দেখেছো। অর্থাৎ এই কোশ্চেনটা এখানে রিপিটেড হয়েছে, আগে একবার এসছে এবং পরবর্তীতেও এসছে। তো এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে কি? অপশান এ 12, অপশান বি 14, অপশান সি 16, অপশান ডি 15। সঠিক অ্যান্সার হয়ে যাবে এখান থেকে অপশান বি 14। পরবর্তী কোশ্চেন, দ্য 1 রুপি কারেন্সি নোটস অফ ইন্ডিয়া আর ইস্যুড বাই। অর্থাৎ 1 টাকার যে কারেন্সি নোটসগুলো হয় ইন্ডিয়াতে সেগুলো কারা মূলত ইস্যু করে থাকে? বলছে মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, গভর্নমেন্ট ইন্ডিয়া, দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, দ্য স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, নান অফ দ্য অ্যাবভ। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে আমাদের সমস্ত নোট এবং কারেন্সি কিন্তু ইস্যু করে থাকে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই ক্ষেত্রে কোনো রকম ভূমিকা প্রদান করে না। কিন্তু যদি তোমাদের বলা হয় 1 রুপি কারেন্সি নোট, তো 1 রুপি কারেন্সি নোট কিন্তু মূলত প্রদান করা হয়ে থাকে দ্য মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। অর্থাৎ শুধুমাত্র এখানে মিনিস্ট্রি অফ ফাইন্যান্স থেকেই কিন্তু 1 রুপি কারেন্সি নোটটা প্রদান করা হয়ে থাকে। কিন্তু বাদবাকি যে নোট বা যেগুলো কারেন্সিগুলো আমাদের ভারতে তৈরি হয় সেগুলো কিন্তু রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকেই তৈরি হয় এবং সেখানে কিন্তু রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে গভর্নর থাকেন তার সই করা থাকে। কিন্তু এই যে মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের সই স্বাক্ষর থাকে কিন্তু এই ক্ষেত্রে এই কারেন্সি, এই 1 রুপি নোটের কারেন্সিতে কিন্তু এইটার সই থাকে। পরবর্তী কোশ্চেন, দ্য এক্সিম ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ডিলস উইথ। অর্থাৎ এক্সিম ব্যাঙ্ক এক্সপোর্ট ইম্পোর্ট যে ব্যাঙ্ক ভারতের সেটা মূলত কিসের সঙ্গে ডিল করে? দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, দ্য ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার অফ ইন্ডিয়া, দ্য এক্সপোর্টার অ্যান্ড ইম্পোর্টার্স অফ ইন্ডিয়া, দ্য মেম্বার্স অফ দ্য পার্লামেন্ট। অর্থাৎ তোমাদেরকে আমি এর ফুল ফর্মটা বলেই দিলাম। এক্সিম অর্থাৎ এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তো তোমরা বুঝতেই পারছো এক্সপোর্ট ইম্পোর্টকে যেহেতু ফুল ফর্মে রয়েছে তো সেক্ষেত্রে কিন্তু এর ডিল করবে কিসের সঙ্গে? এক্সপোর্ট এবং ইম্পোর্টের সঙ্গে কিন্তু এক্সিম ব্যাংক মূলত ডিল করে থাকে। অপশন সি হয়ে যাচ্ছে এখানে সঠিক অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, দ্য সেবি ওয়াজ গিভেন স্ট্যাটুটরি রিকগনিশন ইন 1992 অন দ্য রিকমেন্ডেশন অফ। অর্থাৎ সেবি যেটা আমাদের ভারতে গঠিত হয় 1992 সালে, সেটা কোন কমিটির রিকমেন্ডেশনে তৈরি হয়? বলছে চক্রবর্তী কমিটি, চেল্লায়া কমিটি, তেন্ডুলকার কমিটি, নরসিংহম কমিটি। তো সঠিক অ্যান্সার এখান থেকে হয়ে যাবে কি তোমাদের অপশান ডি, দ্য নরসিংহম কমিটি। পরবর্তী কোশ্চেন, দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ওয়াজ এস্টাবলিশড ইন দ্য ইয়ার। অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কত সালে প্রতিষ্ঠিত হয়? এটা কিন্তু আগেও একবার কোশ্চেন এসেছে এবং এটা রিপিটেড কোশ্চেন। তো বলছে 1930, 1935, 1947, 1951। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখান থেকে অপশান বি 1935 এবং 1949-এ গিয়ে কিন্তু রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ন্যাশনালাইজড হয়েছিল। পরবর্তী কোশ্চেন, দ্য রেপো রেট ইজ অ্যানাউন্সড বাই। অর্থাৎ এখানে ইন্ডিয়ায় রেপো রেট কার দ্বারা অ্যানাউন্সড করা হয়? অর্থাৎ রেপো রেট কে নির্ধারণ করে? মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, অর্থ দপ্তর, প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, প্রধানমন্ত্রী, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ভারতের রিজার্ভ ব্যাঙ্ক, নাকি
দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ভারতের রাষ্ট্রপতি। তো সঠিক অ্যান্সার তোমরা এখানে সকলেই অবশ্যই জেনে থাকবে, এটার অ্যান্সার সহজ অ্যান্সার খুব, অপশন সি দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। অর্থাৎ রেপো রেট, রিজার্ভ রেপো রেট, ব্যাঙ্ক রেট, সিআরআর, এসএলআর সমস্ত কিছুই কিন্তু রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় নির্ধারণ করে থাকে। পরবর্তী কোশ্চেন, অমুস্টাম ইনস্টিটিউশন ওয়াজ অরিজিনেটেড ইন, অর্থাৎ অমুস্টাম ইনস্টিটিউশন কোথা থেকে উৎপত্তি বা কোথায় তৈরি হয়েছে? ডেনমার্ক, সুইজারল্যান্ড, সুইডেন, ফ্রান্স। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, সুইজারল্যান্ড। পরবর্তী কোশ্চেন, ফাইন্যান্স ইনক্লুশন অ্যাজ পার আইবিআই মিনস, অর্থাৎ অর্থনীতির ক্ষেত্রে যে নতুন ইনক্লুশন বলতে বোঝায় তোমাদেরকে বিশেষভাবে সুবিধা প্রদান করা, অর্থাৎ ইনক্লুশন যেটা আরবিআই সেটা বলতে কি বুঝিয়েছে? গ্রেটার কনজিউমার প্রোটেকশন ফর নিউ ইনক্লুডেড কাস্টমার, অর্থাৎ নতুন অনেক বেশি প্রোটেকশন নতুন যেসব কাস্টমার আছে তাদের জন্য। অ্যান্ড ইজিলি অ্যাক্সেস অ্যান্ড স্পিডি গ্রিভেন্স রিডার্সাল প্রসেস, অর্থাৎ খুব সহজেই যাতে সমস্ত রকম কাজকর্ম করা যায় সেই প্রসেসটাকে আরও উন্নতি করা। এক্সপ্যান্ডেড এফোর্ট অন ফাইন্যান্সিয়াল লিটারেসি, অর্থাৎ সে অর্থগত যে শিক্ষা, অর্থাৎ অর্থনৈতিক যে শিক্ষা সেই শিক্ষায় সবাইকে শিক্ষিত করা। তো এখানে সঠিক অ্যান্সার তোমরা বুঝতেই পারছো যে ফাইন্যান্স ইনক্লুশন, অর্থাৎ অর্থনীতির ক্ষেত্রে বৃহত্তরতা, সেটা বলতে কি বোঝায়? তাহলে দেখতে পাচ্ছ এই তিনটে অপশানই কিন্তু এখানে কারেক্ট হবে, কারণ একটাই বলছে কনজিউমারদের প্রোটেকশন, একটাই বলছে স্পিডি ভাবে বা তাড়াতাড়ি করে যেগুলো সুবিধা দেওয়া, এছাড়া হচ্ছে বলছে ফাইন্যান্সিয়াল লিটারেসি। তাহলে এখানে অপশন ডি সঠিক অ্যান্সার, অল অফ দ্য অ্যাবাভ হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, হাই স্ট্রিট, এই কোশ্চেনটি কিন্তু তোমাদের ডাব্লিউবিসিএস মেন্স 2014 কোশ্চেন। আমি যেহেতু ব্যাঙ্কিংয়ের কোশ্চেনগুলো সব হয়ে গেছিলো, তো মেন্সের কতগুলো কোশ্চেন এখানে দিয়েছি যাতে তোমরা বুঝতে পারো যে মেন্সে কী ধরনের কোশ্চেন আসে এবং তোমরা সেই ধরনের পড়াশোনা বা প্রিপারেশন করতে পারো। তো দেখে নাও সেই কোশ্চেনগুলি। দ্য হাই স্ট্রিট ব্যাঙ্কিং লেইজ এমফ্যাসিস অন, অর্থাৎ হাই স্ট্রিট ব্যাঙ্কিং এই কথাটি কিসের সঙ্গে যুক্ত? রিটেল ব্যাঙ্কিং, অর্থাৎ খুচরো যে ব্যাঙ্কিং হয় সেগুলো। কর্পোরেট ব্যাঙ্কিং, কর্পোরেট বুঝতেই পারছো যে শিল্পক্ষেত্রে যে ব্যাঙ্কিং। লং টার্ম রিস্ক ফ্রি লেন্ডিং, অর্থাৎ বৃহত্তর সময়ের জন্য রিস্ক ফ্রি যে ধার সেটা বা লোন। শর্ট টার্ম লেন্ডিং নাকি ছোট সময়ের জন্য লোন। তো হাই স্ট্রিট ব্যাঙ্কিং এই কথাটি বা এই টার্মটি যুক্ত রয়েছে কিন্তু রিটেল ব্যাঙ্কিং, অর্থাৎ অপশন এ হয়ে যাচ্ছে সঠিক আনসার। পরবর্তী কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট কারেক্ট অ্যাবাউট হোয়াইট লেভেল এটিএম, অর্থাৎ হোয়াইট লেভেল এটিএম এটা এর জন্য কোনটার ক্ষেত্রে এখানে কারেক্ট হবে না? ঠিক আছে, বলছে দিস আর ওন্ড অ্যান্ড অপারেটেড বাই থার্ড পার্টি নন ব্যাঙ্কিং। দে আর সার্ভ, মানে কি বলছে থার্ড পার্টি, মানে বলতে বুঝতে পারছো যে যে কোনো সেটা নন ব্যাঙ্কিং, অর্থাৎ সেটা ব্যাংকের সঙ্গে যুক্ত নয় সেরকম কোনো ব্যক্তিরা বা প্রতিষ্ঠান সেটিকে চালাবে। দে সার্ভ কাস্টমার অফ অল ব্যাঙ্কস, শুধু তারা সমস্ত রকমের ব্যাংকদের সুবিধা দেবে। নাকি বলছে দিস এন্টিটিস হ্যাভ ম্যান্ডেট টু ডিপ্লয় 80% অফ এটিএমস ইন রুরাল লোকেশন, নাকি 80% এটিএমকে গ্রামীণ এলাকায় স্থাপন করা। নাকি মেইন অবজেক্টিভ ইজ ফাইন্যান্সিয়াল ইনক্লুশন, নাকি এটার প্রধান লক্ষ্য হলো যে অর্থনৈতিক বৃহত্তরতা তৈরি করা। তো এখানে সবগুলো এই অপশানগুলো সবই ঠিক আছে, কিন্তু এখানে যেটা অপশান সি আছে সেটা কিন্তু ঠিক নেই, অর্থাৎ নট ট্রু বলেছে, কারেক্ট নট কারেক্ট। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি। পরবর্তী কোশ্চেনে যাব, আরবিআই রিকোয়ার্ড টু মেনটেন মিনিমাম রিজার্ভ, অর্থাৎ আরবিআইকেও কিন্তু একটা মিনিমাম একটা রিজার্ভ কিন্তু মেনটেন করতে হয়। যেরকম কোনো কমার্শিয়াল ব্যাংকে তার মেনটেন করতে হয় সিআরআর এসএলআর, সেরকম আরবিআইকেও করতে হয়। তো সেটা কি গোল্ড এবং ফরেন কারেন্সির মাধ্যমে সেটা কত কোটি? বলছে 1000 কোটি, 2000 কোটি, 200 কোটি, 500 কোটি, 2000 কোটি। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখান থেকে অপশান বি, 200 কোটি। পরবর্তী কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট কারেক্ট, এর মধ্যে কোনটি কারেক্ট নয়? বলছে রেপো রেট ইজ অ্যাব্রিভিয়েট ফ্রম দ্য রেট অফ রিপারচেসড, অর্থাৎ রেপো রেট হচ্ছে অ্যাব্রিভিয়েট ফ্রম রেট অফ রিপারচেস, যে এই ফর্মটা এইটারই রেপো রেট বলা হয়। তার রেপো রেট আমরা সহজে কি বলি, রেপো রেট, এটা কি এই রেট অফ রিপারচেসের শর্ট ফর্ম? তারপরে বলছে রেপো রেট ইজ অলসো নোন অ্যাজ রেট অফ ডিসকাউন্ট, নাকি দ্য রেপো রেট ওয়াজ ইন্ট্রোডিউস ইন ডিসেম্বর 1992, নাকি অপশান অনলি এ অ্যান্ড সি কারেক্ট? তো নট কারেক্ট এখানে শুধুমাত্র হয়ে যাবে অপশান বি, রেপো রেট ইজ অল নোন অ্যাজ রেট অফ ডিসকাউন্ট, এটা কিন্তু হবে না। এগুলো কিন্তু সবই তাছাড়া বাদবাকি ঠিক আছে, অর্থাৎ এখানে সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের অপশান বি। পরবর্তী কোশ্চেন, দ্য ফাইন্যান্সিয়াল সেক্টর রিফর্মড ইমপ্লাইড, অর্থাৎ ফাইন্যান্সিয়াল সেক্টরের যে রিফর্ম এসছে সেটা কি বোঝায়? মোর লোন টু প্রায়োরিটি সেক্টর,
মোর ফিসকাল মনিটারি এটা মনিটারি লিঙ্ক হবে, এখানে একটুখানি ভুলে গেছে স্পেলিং। ডিক্রিজ ইন এসএলআর, নান অফ দ্য এবভ। তো ফাইন্যান্সিয়াল সেক্টর রিফর্ম বলতে বোঝায়, অর্থাৎ অর্থনৈতিক ক্ষেত্রে যে রিফর্মটা সেটা বলতে বোঝায় মোর ফিসকাল মনিটারি লিঙ্ক। ঠিক আছে, অপশান বি হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। তো বন্ধুরা, এই যে ছিল আমাদের আজকে 15টি কোশ্চেন। তো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা জানাবে, আমি কিন্তু এই ধরনের ক্লাস আরও তোমাদের জন্য আনতে পারি। কিন্তু অবশ্যই একটু শেয়ার করলে আমাদের অবশ্যই পরবর্তী ভিডিও বানাতে অনেক অনুপ্রেরণা পাই। আর তোমাদের যদি ভালো লেগে থাকে এই ধরনের ক্লাস আমরা প্রতিদিন আনছি এবং আনতেই থাকবো। তো তোমরা জানাবে তোমাদের কেমন লাগলো কমেন্টে। তোমাদের একটা কমেন্ট কিন্তু আমাদেরকে অনেক অনুপ্রেরণা দেয়। আর অবশ্যই যদি অন্যান্য ভিডিওটা দেখে ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো, সেটা তোমাদের নিজের ওপর। তো ভিডিওটি খারাপ লাগলে ডিসলাইকও করতে পারো। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।